কথায় আছে না, চোরে চোরে মাসতুতো ভাই। এখানে কিন্তু মাসতুতো ভাই না, বরং দুইজন পাক্কা মিথ্যাবাদী একে অপরকে সাক্ষী মেনে তারা ভেবেছিল তারা পার পেয়ে যাবে। দেখেন, একজন ফুটাওয়ালা একজন ফুটাওয়ালা বালতিকে সাপোর্ট দেওয়ার জন্য যদি আরেকটা তলাবিহীন বালতি আনা হয়, তবে পানি কিন্তু শেষ পর্যন্ত মাটিতেই পড়বে। তো এই মিথ্যাবাদীদের নিয়ে অবশ্যই কথা বলবো। আমি কথা বলছি চ্যাপা আর উগান্ডার হাতিকে নিয়ে। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এই দুইটা এত মিথ্যাবাদী যে এরা দুজন খুব চালাক, একজন আরেকজনকে সাক্ষী হিসেবে নিয়ে নিয়েছে। ওইদিকে মাল্টি নোংরা আর তার পরিবার, উপর দিয়ে ফিটফাট আর ভিতর দিয়ে তারা যে কদর্য, তাদের মুখের ভাষা, একটা মানুষের মুখের ভাষা কিন্তু সেই মানুষের বংশের পরিচয় দেয়। এই পরিবারের মা থেকে শুরু করে প্রত্যেকটা সদস্যের মুখের ভাষা শুনলে বোঝা যায় যে এদের সংস্কার কোন আবর্জনার স্তূপ থেকে এসেছে। আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, যেখানেই আছেন নিরাপদে আছেন। তো চলেন আরেকটা নতুন ভিডিও শুরু করি, নতুন কিছু টপিকস নিয়ে। মিমকে নিয়ে প্রথমে শুরু করি যে মিম আমাদেরকে ব্যাখ্যা দিতে চলে আসছে যে তার দাঁতের চিকিৎসার জন্য তার বাচ্চাদেরকে বাবার বাড়িতে রেখে তারপর সে চিকিৎসা করাতে যাবে, সেজন্য সে বাবার বাড়িতে এসেছে। এই যে মানুষ যে দর্শকদেরকে ব্যাখ্যা দেয়, সেটা কেন দেয়? নিজেদের সম্মান নিয়ে যারা সচেতন। কিন্তু এরা কি করে ব্যাখ্যা দেয়? এদের এই ব্যাখ্যার কোনো মূল্য আছে? এরা আজকে বলে বাবার বাড়ি মধুর হাড়ি, কালকে বলে বাবার বাড়ি বিষের হাড়ি, আবার বলে বাবার বাড়িতে আর যাব না নিজের সংসার ফেলে, আবার দেখা যায় যে এরা সংসারকে বাবার বাড়িকে শান্তির জায়গা মনে করে। তো এদের আসলে ব্যাখ্যা কেন দিতে আসে? শুধুমাত্র হয়তো বা কন্টেন্টের জন্যই হতে পারে, তাই না? এছাড়া তার কোনো কাজ নেই। যাদের নিজেদের সংসার ধরে রাখার ন্যূনতম যোগ্যতা নেই, হ্যাঁ, দন্ত চিকিৎসার বাহানা এটা তো শুধুমাত্র একটা অজুহাত দিয়ে বাড়িতে এসেছে। আসল কথা হলো এদের নিজেদের ঘর সামলানোর মুরুদ নেই। এরা শুধু যেখানে ফ্রি সার্ভিস, ফ্রি খাবার, সেখানেই চলে আসে মুখ ঠায়। আর আরিফ বলেন, বাবু বলেন, বাবুর কথা বাদ দিই, বাবু তো হচ্ছে মিমের পিছন মিমের আঁচলের তলায় ঘুলে। কিন্তু আরিফ, ও বাবা, এমন এক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, সে এমন ভাবসাব ধরে থাকে যে সে বিশাল বড় এডুকেটেড একজন মানুষ, বিশাল বড় ব্যক্তিত্ব সম্পন্ন একজন লোক। কিন্তু দেখেন, বয়স্ক শাশুড়ির হাতে রান্না খাওয়ার জন্য সে তার এই হাতির মতো দেহের বউকে কিছুদিন পর পর বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। কেননা তার বউ রান্না করতে পারে না, এবং তাদের সংসারের টাকা আয় করার জন্য একমাত্র এই হাতি ছাড়া আর কোনো উপায় নেই। তা হাতিকে বাবার বাড়িতে পাঠিয়ে দাও, এরপরে বয়স্ক শাশুড়ি রান্নাবান্না করবে, আর নির্লজ্জের মতো আরিফ এসে তখন খাবে। দেখেন, এই আরিফই কিন্তু ওদের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় তখন প্রচুর ন্যাকামো করে। সে আসবে না, তাকে দাওয়াত দেওয়া হয় নাই। এখন কি ওকে কেউ দাওয়াত দিচ্ছে? এখন নির্লজ্জের মতো কিভাবে প্রতিদিন দুপুরে এসে ভাইসহ খেয়ে যাচ্ছে? কারণ এখন তার ঠেকা, আর তখন তার ঠেকা নাই, বুঝছেন? তখন তাকে গিফট দিতে হবে, সেই জন্য সমস্ত ন্যাকামো করে। এখন তো গিফট নিয়ে আসা লাগতেছে না। সো এইটা আর এইটার বউ দুইটা একেবারে বলে না যে জড়ি মিলিয়ে আসে, তো এই দুইটা হচ্ছে একই রকম। আমার কাছে অবাক লাগে যে কতটা লজ্জাজনক। হ্যাঁ, নিজের বউ একটা ইয়াং মহিলা, সেই বউ রান্না করতে পারছে না, আর তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বয়স্ক শাশুড়ি রান্না বান্না করে খাবে, নিজের হাতে 2 মুঠা খাবার ফুটিয়ে খাবে সেই ক্ষমতা নাই। কিন্তু বড় ও বুলি আওড়াতে এরা কিন্তু সবাই খুব মার বাড়িতে খাবো, আমার মার বাড়ি, আমি খাবো, তোরা খা, তোদের যেহেতু বিবেক নাই। কিন্তু আমাদের দেখতে আসলেই খারাপ লাগে। এখন তোরা যদি বলতে আসিস আমাদের বাবা মা নাই, হ্যাঁ, আমরা বাবা মার বাড়িতে যাই, অনেক আনন্দ করি, আলহামদুলিল্লাহ, কিন্তু মাকে কষ্ট করতে দেই না, ঠিক আছে? হয় বাড়িতে গিয়ে কোনো কাজের লোক রাখি সাথেই, যেন আমার মাকে কুটা বাঁচাতে হেল্প করে, বা আমি হেল্প করি, এবং আমি মাঝে মাঝে রান্না করেও খাওয়াই। তো তোদের মতো বিবেকহীন না যে বাবার বাড়িতে যাচ্ছিস কেন বললেই তোদের প্রশ্ন আসে, তোদের মনে বাপ মা নাই। আমাদের বাবা মা আছে, আমাদের বিবেক আছে, আলহামদুলিল্লাহ। তোদের মতো নোংরা মেন্টালিটির বয়স্ক মাকে দিয়ে খাটিয়ে তারপরে তোদের ওই আকাইম্মা কুকাইম্মা জামাইদেরকে নিয়ে বসে বসে খাওয়ানোর মতো আমরা না।
তো কথা বলার আগে 10 বার ভেবে কথা বলবি। তো এইদিকে দেখেন, এই যে শাশুড়িকে দিয়ে রান্না করে খাওয়াচ্ছে এবং একদিনও কি বাজার করছে? সাবিনা অনেক দিন ধরে বাবার বাড়িতে আসছে, মিম আসছে 2 দিন ধরে, বাজার কিন্তু কেউ করে নাই, কিন্তু প্লেট ভর্তি খাবার কিন্তু ওরা 2 বেলা খাচ্ছে, ঠিক আছে? তো এই যে খাবারগুলো, এগুলো কি ওই আলাদিনের চেরাগের মতো আকাশ থেকে পড়তেছে? না তো, অন্য কেউ পরিশ্রম করছে, ওর বাবা পরিশ্রম করছে, ওর মা রান্না করছে, আর ওরা বসে বসে গিলছে। এরা হজম করে কিভাবে এই খাবার বলেন তো? আর ওইখানে দূরে, অনেক দূরে পাবনাতে বসে এক পাগলি নানি লম্বা লম্বা ভাষণ দিচ্ছে যে তার বোনরা নাকি বোঝাই বোঝাই, ট্রাক বোঝাই বোঝাই করে খাবার তার মার বাড়িতে নিয়ে যায়, সেই খাবার খেয়ে তার ভাইয়ের বউরা তরতাজা হয়ে যায়। কত বড় অসভ্য হলে এই ধরনের কথাবার্তা বলে। নানি যে আসে, নানি কয়দিন খাবার দাবার নিয়ে আসে মার জন্য? উল্টা আরও মার কাছ থেকে খুঁজে খুঁজে নিয়ে যায়, চুরি করে খাবার নিয়ে যায় বাপের বাড়ি থেকে। সে বড় বড় কথা বলে, মানে এদের লজ্জা নাই। চুরি তো চুরি, তারপর আবার সিনা চুরি করে। কিছুদিন আগেও কিন্তু আমরা দেখেছি যে মিম বাবার বাড়িতে এসে যখন থাকতো, তারপর যখন চলে যাওয়ার সময় হতো, ও কিন্তু প্রায় মাছের বাজার করে নিয়ে আসতো এবং মাকে দিয়ে কিন্তু মাছ কাটিয়ে নিয়ে যেত। সেই যে শুরু ওর মাকে কাজের লোক ভাবার মানসিকতা, এখন দেখেন সেটা পুরাই উল্টে গেছে। কিভাবে উল্টে গেছে? এই যে তার ভাই ভাদাইম্মা আর ভাদাইম্মার বউ মাছের বাজার করে নিয়ে আসছে, ওরা বলছে 11,000 টাকার মাছ ওখানে আছে। আমার কাছে একদমই মনে হয় না, এটা এক ধরনের চাপাবাজি। যেই মাছগুলো আছে ওগুলোর দাম কখনোই ওখানে 11,000 টাকা হতে পারে না। যদি আরও অনেক থাকে তাহলে কথা ছিল, কিন্তু যেই মাছগুলো আমাদের সাথে শেয়ার করেছে সেগুলো কখনোই 11,000 টাকা হতে পারে না। তো যাই হোক, ওদের ভাই কিন্তু একবারও বলে নাই যে বোন তোদের জন্য বাজার করে এনেছি। কিন্তু সাবিনা আর মিমের মতো নির্লজ্জদের কিন্তু কোনো নিমন্ত্রণের দরকার হয় না। মানে ভাইয়ের বাজার করা মাছের উপরে যেইভাবে ঝাঁপিয়ে পড়ছে, মনে হচ্ছে যেন এটা ওদের পৈতৃক সম্পত্তি, ওটা ওদের অধিকার। হ্যাঁ, ওদের বাড়িতে গিয়ে যদি ওদের ননদরা এরকম ঝাঁপিয়ে পড়ে, ওরা কি মেনে নিবে? কোনোদিনও মেনে নিবে না। আর মনে রাখবেন, যার আত্মসম্মান আছে সে অন্তত এটা বুঝে যে ভাইয়ের আলাদা সংসারে ভাই যখন বাজার করে আনে, সেখানে অধিকার খাটানোটা কতটা নীচতা। বিশেষ করে চ্যাপা এখন আলাদা হয়ে গেছে, এখন কিন্তু চ্যাপা আর শাশুড়ির সাথে খায় না। কিন্তু চ্যাপাকে হঠাৎ করে আলাদা করে কেন দেওয়া হয়েছে? আমার কেন জানি মনে হচ্ছে যে কিছুদিন ধরে দেখছিলেন যে চ্যাপার 14 গোষ্ঠী কিন্তু নিয়মিত যাতায়াত করা শুরু হয়েছিল চ্যাপার বাড়িতে। তো খাওয়া দাওয়া কোথায় খেত? অবশ্যই চ্যাপার শাশুড়ির ঘরেই আসা যাওয়া করা লাগতো। তো এই কারণে আমার মনে হয় কোহিনূর বেগমের এই জিনিসটা সহ্য হচ্ছিল না, আবার আলাদা করে দিছে। এছাড়া কোহিনূর বেগমের মেয়েরা ফ্রি খাওয়া দাওয়া আর স্থায়ী বসবাস তো বাবার বাড়িতেই করে, তাই না? তো যার কারণে কোহিনূর বেগমের জন্য একটু সমস্যাও, যার কারণেই হয়তো আলাদা করে দিছে। আর সাবিনা এখন অভাবে পড়েছে, আর মিম তো বুঝতেই পারতেছেন, এরা খুব ফুটানি দেখায়। এরা টাকা দিয়ে ধার দেনা করে অনেক ফুটানি দেখায়, ডায়মন্ডের রিং কিনে, জমি কিনে, হ্যান কিনে, ত্যান কানে, এরপরে নির্লজ্জের মতো বাবা মায়ের, বৃদ্ধ বাবা মার উপরে এসে পড়ে থাকে। আর ওইখান থেকে ওই পাগলি বলে তার বোনরা নাকি বাজার করে বাড়িতে এসে খাবে। লজ্জা লাগে না? দর্শকরা কি অন্ধ যে দর্শকরা দেখে না বাজার কে করতেছে? হ্যাঁ, সাবিনা কত বড় মিথ্যাবাদী, পরে আসতেছে সাবিনার ব্যাপারে। তো সাবিনার স্বামী সাবিনার টাকা পয়সা লুটপাট করে খাচ্ছে, সংসার চালাতে পারতেছে না, তা বারবার সাবিনাকে এই বুড়ো মায়ের কাঁধে ফেলে যাচ্ছে। হ্যাঁ, নিজের সংসার ধরে রাখার ক্ষমতা নাই। মানে কতটুকু নির্লজ্জ এই আরিফ হতে পারে। আবার কি ভাব নেয় দাওয়াতের সময়, কারণ ওখানে গিফটের ব্যাপার আছে, তখন সে ভাব নেয় আমার দাওয়াত দেয় নাই তাই আমি আসবো না। তো তাতে কি যায় আসছে? তুই যে আসস নাই কয়েকটা প্রোগ্রামে, তাতে তোর কি কি গেছে আসছে? এখন যে নির্লজ্জের মতো এসে ভাত গেলতেছিস, এখন তোর লজ্জা লাগে না? মানে এরা যে কি অবস্থা, আর ভাইয়ের বাজারে ভাগ বসানো, মানে এটা যে কি লজ্জা। আর বিশ্বাস করেন, যেখানে ভাইয়ের বউ আছে, ভাই একটা আলাদা ব্যাপার, ঠিক আছে, ভাই আমাদের নিজেদের রক্ত, কিন্তু ভাবি সে কিন্তু অন্য বাড়ির মেয়ে, তার সামনে নিজেকে এরকম ছোট করা, কি পিছন থেকে যে এইভাবেই তো পিছন থেকে বলবো, যখন ঝগড়া লাগবে এই চাপায় কিন্তু এদেরকে নিয়ে কথা বলবে। বিশেষ করে আমি বলবো এই উগান্ডার হাতিকে নিয়ে বেশি বলবে, কারণ উগান্ডার হাতি কতটা মিথ্যাবাদী, কতটা ছোট লোক, কতটা নির্লজ্জ। দেখবেন যে এদের যখন ঝগড়া হবে তখন কিভাবে উগান্ডার হাতির কথা বলবে। তো
এবার আমি বলি যে ফ্রিতে মাছ ভাই নিয়ে আসছে বলে তারা চিন্তা করে দেখেন কত বড় নির্লজ্জ মিম বসে গেছে মাছ কুটতে। যেই মিম মাকে দিয়ে মাছ কুটিয়ে নিত, এখন অভাবে পড়ছে, এখন মার কাছে চলে আসছে, মানে অভাব না, মানে এখন তো বিপদ, বাড়িতে গেলে তো নিজের হাতে রান্না করতে হবে, তার চেয়ে এখানে মাছ কুটে দেই, মা রান্না করে খাওয়াবে। তো নিশ্চিন্ত লাইফ, এরকম নিশ্চিন্ত জীবন কয়জনের থাকে? ইভেন কোহিনূর বেগমও তো এত নিশ্চিন্ত জীবন নাই। কোহিনূর বেগম যদি আজকে অসুস্থ হয়, তার 3 মেয়েই তো তার কাছে ছুটে আসে নাই যখন অসুস্থ হয়েছে। কোহিনূর বেগম কি টের পায় নাই তার মেয়েরা কেমন? অলরেডি বুঝে গেছে। কিন্তু কোহিনূর বেগম কিন্তু মেয়েদের ফেলে নাই। তো কোহিনূর বেগমের মন মানসিকতা মেয়েদের জন্য তার অনেক টান। ছেলেদের ক্ষেত্রে, ছেলের বউদের ক্ষেত্রে তার মন অনেক ছোট, তার কলিজাটা একেবারেই ইঁদুরের মতো। ঠিক আছে? কি সুন্দর করে করে মিম ইয়ে কাটছিল, মাছ কাটছিল। এবং আমি কি মনে করি জানেন, এই যে ওদের বারবার আসা যাওয়া, মিছে বাসা ভাড়া গোনা, যাতায়াতের পিছনে সময় নষ্ট, এগুলো না করে ওদের যেহেতু মনের টান পেটের টান দুইটাই বাবার বাড়িতে পড়ে আছে, সেক্ষেত্রে ওদের এই আলাদা থাকার নাটক করার কি দরকার, তাই না? ভাড়া বাসায় থাকলে মাস শেষে বাড়িওয়ালার মুখ ঝামটা শুনতে হয়, হ্যাঁ, তারপরে হচ্ছে ভাড়া বাসা স্থায়ীও না, আবার মাস শেষে ভাড়ার টাকা গুনতে হয়, হ্যাঁ। কিন্তু আমি তো মনে করি এগুলো না করে ওরা বাবার বাড়িতে একবারে চলে আসলেই পারে, বাবার বাড়িতে স্থায়ী হয়ে গেলেই পারে, মাসে মাসে ওদের বাসা ভাড়ার টাকা গুনতে হবে না। ওইদিকে বাবার বাড়িতে আসলে ওদের কিন্তু ইনকামও বেড়ে যাবে, তাই না? তো পরের ধনে পোদ্দারি করার মজাটাই আলাদা, হ্যাঁ। আর এই যে কি বলবো, হাজব্যান্ডদেরকে যেমন ওরা বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে, ওর বুড়ো বাবাকে ওরা ছুটি দিতে দোষ কোথায়, তাই না? বাবা তো এতদিন ধরে হাড় ভাঙ্গা খাটুনি খেটে ওদের অলস জামাইদেরকে খাইয়েছে, 2 বেলা তো খাইয়েছে, শাক ডাল তন্ত খাইয়েছে। তো এখন যেহেতু ওরা ইনকাম করছেই, সেই টাকা দিয়ে না হয় সবার হাড়ি একসাথে চলুক, মাকেও যদি ওরা কাজকর্মে হেল্প করে মায়ের কাজকর্মটাও সহজ হয়ে যাবে, তাই না? আর আমার মনে হয় ওদের নেগেটিভ কমেন্টও অনেক কমে যাবে, যেহেতু বাবা মাকে কাজে হেল্প করছে, বাবার কাজ করা থেকে ওরা বিরত করে দিচ্ছে। ওদের স্বামীদেরকে যেমন ওরা বসে বসে খাওয়ায়, বাবাকেও সেরকম খাওয়াবে, মা রান্না করছে, মাকে রান্নার কাজে হেল্প করবে। ওদেরও আনন্দ, বাচ্চাদেরও আনন্দ। বাচ্চাদের পড়াশোনা নিয়ে টেনশন করার কোনো মানেই হয় না। এরা যেমন অক্ষর জ্ঞানীন হয়েও মানুষের গালি খেয়ে নাটক করে হলেও ওরা কিন্তু টাকা কামাচ্ছে। তো বাচ্চাদেরকেও ওরা সেই লাইনে কিন্তু ট্রেনিং দিয়ে দিবে, হ্যাঁ। খামাখা বই খাতা কিনে টাকা নষ্ট কী লাভ বলেন, তাই না? আর আমাদেরকে এই যে মিথ্যা অজুহাত, দাঁতের ডাক্তারের কাছে আসছি, আমি অসুস্থ, এই যে অজুহাত কাদের জন্য দেয় ওরা? ওরা নিজেরাও জানে যে ওদের স্বামীরা কেমন, ওদেরকে বারবার বাবার বাড়িতেই আসতে হবে, ওরা নিজেরা কষ্ট করে খাওয়ার মতো মুরদ ওদের নাই। তো সেক্ষেত্রে ওরা শুধু শুধু বাসা ভাড়া দিয়ে টাকা নষ্ট না করে ওই টাকাটা ওর মার হাতে বাবার হাতে তুলে দিলেই কিন্তু হয়। বাবা মাও খুশি, ওরা একসাথে খেলো, আর ওর হাজব্যান্ডরা তো কিছুই করে না, বাজার করে দিল, বাবার কষ্টটা অনেকখানি লাঘব হবে কিন্তু। আর বাচ্চাদের কথা যেটা বললাম, ওদের পড়াশোনা খুব একটা না করলেও হবে, লাইফটাকে ওদের এত কঠিন করার কি মানে হয়, তাই না? ওরা যেভাবে আছে, বাচ্চারা আনন্দ করছে, মায়েদের আনন্দের তো শেষ নাই, তাই না? এটা মানে পরজীবী হওয়ার আনন্দ যে কত, সেটা কিন্তু এদের 3 বোনকে দেখলেই বোঝা যায়। যাই হোক, আমার কাছে মনে হয় যেহেতু ওদের বাচ্চা কাচ্চা পড়ানোর তো ঝামেলা নাই, কিছুদিন পরে ওর বাচ্চা কাচ্চারাও এরকম টিকটকে নামিয়ে দিবে ইনকাম করার জন্য। ওরা যদি মূর্খ হয়ে ইনকাম করে তাহলে ওদের বাচ্চাদের পড়াশোনা করে কী লাভ বলেন, তাই না? বাচ্চারা অন্তত অক্ষর জ্ঞানটা তো নিচ্ছে, মরিয়ম অন্তত 5 পর্যন্ত পড়ছে, অ্যাটলিস্ট সাবিনার মতো মূর্খ তো না, তিশার মতো মূর্খ তো না, হ্যাঁ। ওই ইয়েতে একটুখানি পড়াশোনা করছে মিম। তো এটাই হচ্ছে ওদের জন্য বেস্ট। এবার আসি যে হাতি, উগান্ডার হাতি আর চ্যাপা দুইটা মিলে যে একটা মিথ্যা অভিনয় করলো, সেটার পর্দা ফাঁস করি। উগান্ডার হাতির অবস্থাটা এরকম হয়ে গেছে, তার মধ্যে যেমন লোভ ছিল, সেই লোভের বশবর্তী হয়ে মরিয়মের কান্নাটা বিক্রি করার পরে তার মনে হয়েছে যে সে একদিকে ভুলও করছে, কারণ সে গালাগাল প্রচুর খেয়েছে। কিন্তু অন্যদিকে মরিয়মের যে একটা মামলা চলতেছিল, কাস্টাডির মামলা, সেটাতেও কিন্তু একটা বড় ধরনের মাইনাস পয়েন্ট অ্যাড হবে। এইটা একটুখানি ওর মধ্যে ভয় হয়েছে, কারণ ওর কিন্তু মরিয়মকে ছাড়া উপায় নেই, কারণ ওর কিন্তু বাচ্চা পালার জন্য, মান্নাতকে পালার জন্য মান্নাতের সমস্ত কিছু মরিয়ম করে। মরিয়ম
ওর ইনকামের একটা বিশাল বড় রাস্তা, তাই ও মরিয়মকে কোনোভাবেই হাতছাড়া করবে না। না, আমি বলছি না যে ও মেয়ের প্রতি কোনো টান নেই, অবশ্যই মা যেহেতু টান তো আসি, কিন্তু ওরা খুব স্বার্থপর মা। এই ধরনের মারা ওই সৎ মায়ের মতোই আমি বলবো, ঠিক আছে? তো সাবিনা দেখেন কীরকম মানে অসভ্য, সে মানে মরিয়মের চোখের পানি বিক্রি করে সে ডলার কামানোর নেশায় কিন্তু মরিয়মের চোখের পানিটা বিক্রি করে সে বুঝতে পারছে যে সে ধরা খেয়ে গেছে। হ্যাঁ, এই যে টাকাটা ইনকাম করবে, এই টাকাটা কি করবে, আরিফের হাতে তুলে দিবে। তো দেখেন, যেই মহিলা আগের দিন মরিয়মকে তার ভাইয়ের কাছে 100 টাকার জন্য হাত পাততে পাঠিয়েছে, যে বলেছে তার হাতে নাকি টাকা নাই, সেই পরের দিন হঠাৎ করে দাতা হাতাম টাইম হয়ে গেল যে মরিয়মের ব্যাগে 500 টাকা সে রেখে দিয়েছে আগে থেকেই, অথচ মরিয়ম জানে না। যার কাছে 100 টাকা, যার কাছে 0 টাকা বলেছিল, যার কারণে মরিয়ম যেতে চায় না, মরিয়মকে ধমক টমক দিয়ে তার বড় ভাইয়ের কাছে পাঠানো হয়েছে 100 টাকা খুঁজে আনতে। আর সেই মহিলা নাকি পরের দিন বলে যে 500 টাকা নাকি ওই চ্যাপা নিজের হাতে মরিয়মের ব্যাগে ঢুকাই দিচ্ছে। তাহলে মরিয়ম জানলো না কেন? এটা একদম সাজানো গল্প। মানে একটা হচ্ছে শাহিনের কাছ থেকে টাকা হাতানোর জন্য মিথ্যা বলছিল আগের দিন সাবিনা যে আমার কাছে কোনো টাকা নাই, আর দ্বিতীয়টা হচ্ছে মরিয়মের ব্যাগে 500 টাকা রেখে দিছে। অত বড় কলিজা আছে ওর, মরিয়মের ব্যাগে 500 টাকা রেখে দিবে আর মরিয়মকে জানাবে না? হ্যাঁ, বাচ্চা মানুষের ব্যাগ বাচ্চা মানুষ যে কোনো জায়গায় ফেলে রাখতে পারে, কত বড় চাপাবাজি। যেই মহিলা কোনো টাকা নাই, সেই মহিলা 500 টাকা মরিয়মের অজান্তে মরিয়মের ব্যাগে ফেলে রাখবে। একটা বাচ্চা মেয়ে ব্যাগ ফেলে কোথায় কোথায় যায়, মারা অন্তত সতর্ক করে দেয় যে তোর ব্যাগে টাকা দেওয়া আছে, টাকাটা যেন লস না হয়। তো ও এতই গাধা যে 500 টাকা মরিয়মকে দিয়ে দিবে আর মরিয়মকে জানাবে না। আর চ্যাপার মতো একজন রাজসাক্ষী নিয়ে আসছে, যে এই চ্যাপা নিজে কত বড় মিথ্যাবাদী, সেটা আমরা জানি না। তো এক চোর আরেক চোরের দিতে আসছে আর কি, সাক্ষী দিতে আসছে। তো সেখানে যে কত বড় গর্বর সেটা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আপনারা। কেন জানি মনে হচ্ছে যে সাবিনার স্বামী হয়তো দেশে কোনো সুবিধা করতে পারছে না, তাই হয়তোবা তারা দুই ভাই বিদেশে চলে যাওয়ার ধান্দা করছে। তখন কিন্তু সাবিনা পড়ে থাকবে বাবার বাড়িতে। তো যার কারণে সাবিনার আগেভাগেই বাবার বাড়িতে চলে যাওয়া উচিত, যাতে করে মানে ইউজ টু হয়ে যায়। আর ওর যে প্রাণপ্রিয় যে ভাবিও যেন ইউজ টু হয়ে যায়। তো আজকে দেখলাম একজন কমেন্ট করেছে সাবিনার কমেন্ট বক্সে যে এত ভাবি করলেন, ভাবি তো এখন আর আপনাকে রান্না করে খাওয়ায় না। তখন সাবিনার উত্তর ছিল যে আমার ভাবি অনেক অসুস্থ, বিছানা থেকে উঠতে পারছে না। কি অসুস্থ দেখলেন আপনারা চ্যাপাকে? বসে বসে কোনো অসুস্থতা কিন্তু ছিল না। ও আসলে এখন ভান ধরতেছে, কারণ দর্শক ওকে নিয়ে হাসাহাসি করবে যে কিরে চাপা, এখন ননদের নিয়ে এত বড় বড় কথা বলে খাওয়াতে পারছিস না। ও এখন দেখবেন প্রতিদিন এসে আপনাদেরকে অসুস্থতার গল্প শোনায়, নিজের জায়গাটা ক্লিয়ার রাখার জন্য যে সে অসুস্থ, তাই সে রান্নাবান্না করছে না ননদদের জন্য। খুব চালাক, মানে ওর মতো চালাক আর একটাও নাই। শেষে একটু মাল্টিপ্লাককে নিয়ে বলে যায় সকালে উঠে মানুষ তো শান্তিতে দিনটা শুরু করতে চায়, তো মোবাইল খুলেই এমন এক কমেডি শো চোখে পড়লো, হাসতে হাসতে আমার পেটে খিল ধরে গেছে। মানে এত সিরিয়াস বিষয় কেউ কিভাবে এত হালকাভাবে বলে। হ্যাঁ, রাজের ভাইয়ের ভিডিওটা আমার সামনে চলে আসলো, আমি জানি না কেন। সে যে চ্যানেল খুলেছে সেটাও আমি জানতাম না, কিন্তু আমার ইউটিউবের মানে ওই যে কী বলে সাজেশনের মধ্যে চলে আসছিল, ঠিক আছে। তো সেখান থেকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো ওর ভাইকে কিন্তু আমার কাছে সব সময় মনে হয়েছে খুব গুরু গম্ভীর, কিন্তু সেই গুরু গম্ভীর লোক ঠান্ডা মাথায় যেভাবে মানে হাস্যকর লাগছে আমার কাছে, রীতিমতো কমেডি শো কেউ হার মানায়। যাই হোক, হাসছিলাম, হাসি রেশ কাটতে না কাটতেই যখন রেকর্ডিং শুনলাম শারমিনের মায়ের সামনে এলো, মানে অবাক হয়ে গেলাম যে একজন বয়স্ক মানুষ, যার বয়স এত হয়ে গেছে, যে সম্মানের জায়গা থাকার কথা, কিন্তু তার মুখের ভাষা কি জঘন্য। এতে যে তার পারিবারিক মানে সে কোন পরিবার থেকে উঠে আসছে সেটা কিন্তু নিয়ে আর ভাবার কোনো কিছু নাই। এবং মালতী শারমিন কেন এমন, হ্যাঁ, বিল্লু কেমন এমন, সেটাও কিন্তু পরিষ্কার
তার এই কথাবার্তা থেকেই বোঝা গেছে কি করে একটা মানুষ এরকম নিকৃষ্ট মানের গালি দিতে পারে। এই মহিলা বলছিল যে তোর বাপের চোখে দেখছেনি ফকিন্নি, তোর মায়ের চোখে দেখছেন, ওরাও তো ফকিন্নি তো ওরাও। এই মাল্টি নোংরার বাবা রিক্সা চালাতো, মাল্টি নোংরার মা আয়াগিরি করতো, এখনও আয়াগিরি করে, এবং ওদের বাসার অবস্থা দেখেন। ওরা নিজেদেরকে কোন পর্যায়ে ভাবার মানে ভাবছে বলেন তো। নিজেরা ফকিন্নি কিন্তু রাজদেরকে ফকিন্নি বলতেছে। তো ফকিন্নি জানলে বিয়ে দিলি কেন? আর তোর মেয়ে এমন কি যে তোর মেয়েকে বিয়ে করবে? তোর মেয়ের কী যোগ্যতা আছে? মানে আমার মনে হয় কি এই মহিলা কোনো দিন স্বপ্নেও ভাবে নাই যে তার এই ধাড়ি মেয়ে ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করবে। আর সেই টাকার জোরে সেই মহিলা এখন আকাশে উঠতেছে, মানুষকে ছোট করে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলতেছে। ঠিক আছে, আমি কিন্তু অপর পার্টির কথা শুনি নাই। অপর পার্টির কথা শুনলে আমি হয়তো ওদেরকে নিয়েও দুই কথা বলতে পারতাম। যেহেতু এক পক্ষের কথা রেকর্ডিংটা শুনছি, তো আমি এক পক্ষকে নিয়েই বলতেছি। কিন্তু এই মহিলা নিজের অতীত ভুলে গেছে যে কিভাবে তাদের সংসার চলতো। এখন কিভাবে ফুটানি দেখাচ্ছে। আর মাল্টি নোংরার বাসাটা দেখেন, এখনও মাল্টি নোংরা যে এত ফুটানি দেখায়, ফ্রিজ কিনে কথায় কথায় এই কিনে, অথচ দেখেন ওদের বাসার পরিবেশ, ওর মা যেখানে থাকে ওটার পরিবেশ কেমন। আর অনেকে বলে না যে রাজেরা বস্তিতে থাকলেও রাজের মা যেই পরিবেশে ছিল আর এই মাল্টি নোংরার মা ঢাকা শহরে বাসা ভাড়া নিয়ে যে পরিস্থিতি ছিল একই রকম। তাহলে বস্তি কেন বলা হয়? মানুষের টাকা কম হলে তাকে বস্তি বলে গালাগালি করা কিন্তু ঠিক না। আমার কাছে ভালো লাগে না মানুষকে এরকম ছোট করে কথা বলতে। মানুষের চরিত্র নিয়ে কথা বলা যায়, কিন্তু মানুষের অবস্থান নিয়ে কথা বলা কিন্তু ঠিক না, কারণ অবস্থান কিন্তু আল্লাহ নির্ধারণ করে দেয়। তো যাই হোক, সেখানে সেই মহিলা কি পরিমাণে ফুটানি কথা বলতেছে। একটা মানুষ সে নিজে যেই জায়গা থেকে উঠে আসছে, তারা তো ফকিন্নিই ছিল এক সময়, তাই না? তো যে ওইরকম একটা জায়গা থেকে উঠে আসছে, সেই মানুষ যদি তার অতীত ভুলে যায়, বিনয় ভুলে যায়, তাহলে এটা কিন্তু আর উন্নতি থাকলো না। যে আমার ছেলে মেয়ে উন্নতি করছে, এটা কিন্তু উন্নতি না, এটা হয়ে গেছে অহংকার। আর একটা বয়স্ক মানুষ কি করে মা, গা, ছা এই সমস্ত গালিগালাজ করতে পারে বলেন তো? মানায় এক ধরনের বয়স্ক মহিলাকে? সারাক্ষণ মহিলা কান্নাকাটি করে মরে যাবে, বেশি দিন বাঁচবে না, সেই মহিলার মুখ থেকে কি কর্কশ ভাষায় কথা বলে। আর আমার যদ্দূর মনে হয়েছে কি জানেন, ওদের এই মাল্টি নোংরা আর রাজের যুদ্ধটা শুরু হয়েছিল রাইসাকে নিয়ে। রাইসাকে হয়তোবা রাইসার ওই যে বললো, ওর ভাই বললো আজকে যে রাইসার মা রাইসাকে স্কুলে পড়ানোর জন্য টাকা চাইছিল রাজের কাছ থেকে। তো রাজের হয়তো আগে এত টাকা ছিল না, এখন যেহেতু তার টাকা ইনকাম করতেছে, যে কোনো কারণে হোক, এখন কিন্তু টাকা পয়সা ভালো ইনকাম করতেছে, তো সেই কারণে টাকা পয়সা হয়তো বা দিতে চাইছে। মাল্টি নোংরা কত বড় দজ্জাল চিন্তা করেন। টাকা কিন্তু ইনকামের টাকা কিন্তু রাজের, মালতির না। তারপরে মাল্টি নোংরা কন্ট্রোল করতেছে যে টাকা তার বাচ্চাকে দিবে কি দিবে না। ভাবেন একবার কত বড় দজ্জাল। যারা একে সাপোর্ট দেয় তারা কোন মানসিকতার, আমি অবাক হয়ে যাই। একজন বাবা, যদিও এই বেটা রাজ অনেক দিন থেকে কিন্তু নিজের সন্তানকে দেখাশোনা করে নাই, সেটার কি কারণ জানি না, সে কখনো বলে না, এটা খুব খারাপ কাজ করছে। কিন্তু যখন তার টনক নড়ছে, তখন যদি সে তার সন্তানেরকে টাকা দিতে চায়, মাল্টি নোংরাকে বাধা দেওয়ার, আমি এটাই বুঝি না। মাল্টি নোংরা তার স্বামীর টাকাকে যেভাবে করে মানে কন্ট্রোল করছে, এই লোক তার বাবার চিকিৎসার জন্য পর্যন্ত টাকা দিতে পারে নাই। মাল্টি নোংরা নিজে বের করে 550 টাকা 100 টাকা দিছে। এত ছোট করছে মাল্টি নোংরা। আল্লাহ মানুষকে ছাড় দেয়, ছেড়ে দেয় না, এর শাস্তি মাল্টি নোংরা কিন্তু সাথে সাথে পেয়ে গেছে। মানে এই লোকের বাবা মা, মাল্টি নোংরা বলে আমি যখন তোকে বিয়ে করছি তোর বাবা মা ছিল না, তোর হ্যান ছিল না, তোর ত্যান ছিল না। মানে ভাবেন কত বড় দজ্জাল মহিলা। এই ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার যা মাথায় আসবে সেটা নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।